আচ্ছা, আজকে আমাদের লেকচার 15। লেকচার 15-এ আমাদের অরিজিনাল প্ল্যান ছিল তোমাদের মিড টার্ম এক্সামটা রিভিউ করব। আমাদের যেহেতু একটা ক্লাস মিস হয়েছে গত রোববার আশুরার জন্য, সেই জন্য ওইটার মেকআপ করি আমরা, তখন ইনশাল্লাহ উইল টক অ্যাবাউট দ্য মিড টার্ম এক্সাম। কিন্তু অন্যান্য ক্লাসগুলিতে ওইটা আনতে চাচ্ছি না। তো মিড টার্ম এক্সামের সলিউশন নিজে করেছি, সেটা আই ক্যান শেয়ার উইথ ইউ, তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি এটা সলিউশন। কিন্তু যেটা আমাদের লেকচার প্ল্যানে ছিল যে মিড টার্ম এক্সামের ডিসকাশনটা নর্মাল শিডিউল ক্লাসে না করে কোনো মেকআপ ক্লাসে করতে চাচ্ছি। যেহেতু যদি রোববারে ক্লাস হতো তাহলে কোনো সমস্যা হতো না, এই ক্লাসে আলাপ করা যেত আসলে। কিন্তু যেহেতু ক্লাসটা হয় নাই, সেই জন্য এটা রেখে দিচ্ছি ফর ফিউচার মেকআপ ক্লাস। যদি যেদিনই করি আমরা, শনিবার হোক বা এনি আদার ডে হোক, তখন করা যাবে ইনশাল্লাহ। তো দেখেন, আমরা আজকে যেটা করতে পারি তা হচ্ছে আমাদের নতুন টপিক, সেখানে ডিসকাশন শুরু করতে পারি। টপিকটা হচ্ছে ডিফ্লেকশন অফ বিমস। আমরা এই কোর্সে এই পর্যন্ত যা ডিসকাশন করেছি সব ছিল স্ট্রেস রিলেটেড। তোমরা SM1-এও স্ট্রেস নিয়ে অনেক কিছু করেছো, এবং SM2 শুরুতে we talked about torsion, এবং দেন কম্বিনেশন অফ স্ট্রেস, এবং শেষে ট্রান্সফরমেশন অফ স্ট্রেস। ট্রান্সফরমেশন অফ স্ট্রেস দিয়ে আমরা দেখেছি ফেলিয়ার কিভাবে হয়, কোন সারফেসে হয়, কত স্ট্রেসে হয়, এইটা। তো এই ফেলিয়ার পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে স্ট্রেসে। SM1-এ তোমরা ব্যাপকভাবে স্ট্রেস সম্বন্ধে পড়েছো, নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, বিভিন্ন রকম নর্মাল স্ট্রেস ছিল, অ্যাক্সিয়াল স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেসে বিভিন্ন রকম পড়েছো, ডাইরেক্ট শিয়ার, তারপরে ফ্লেক্সিয়াল শিয়ার। আমরা SM2-তে এসে টর্শনাল শিয়ার সম্বন্ধে আলোচনা করলাম। আর তারপরে এই স্ট্রেসগুলি কম্বিনেশন করে বললাম কম্বিনেশন অফ স্ট্রেস আর ফেলিয়ার সারফেস বা ফেলিয়ার স্ট্রেস, এগুলি বোঝানোর জন্য we talked about transformation of stress. So আমাদের মোটামুটি স্ট্রেস সম্বন্ধে বেশ ভালো একটা ধারণা হয়ে যাওয়ার কথা। এই স্ট্রেস সম্বন্ধে এত আলোচনা করার কেন দরকার ছিল, কি বলতে পারবা? স্ট্রেসের ফলে আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে ওটার উপর স্যার কিরকম
কোন প্রভাব ফেলবে, মানে কিরকম স্ট্রেন হবে? আমরা স্ট্রেস যে যে স্ট্রাকচার বা যে মেটেরিয়ালের উপর লোড দিচ্ছি তার মধ্যে কত চাপ পড়ছে এবং এই চাপটা নেওয়ার ক্ষমতা তার আছে কিনা আমরা তার ক্ষমতা জানতে পারি ল্যাবের টেস্ট করলে। ল্যাবে তোমার কংক্রিট ল্যাব করেছো, এসএম ল্যাব এই সেমিস্টারে হওয়ার কথা ছিল, যাই হোক হবে ইনশাল্লাহ। যদি ইউনিভার্সিটি যদি নাও খোলে তাহলে তোমাদের এরকম ভাবে যেভাবে অনলাইন হচ্ছে সেভাবে হয়তো ল্যাব হবে। জানি না কিভাবে হবে, এটা ডিপেন্ড করবে সরকারি সিদ্ধান্তের উপর, আমাদের করোনা পরিস্থিতির উপর। ঠিক আছে, করোনা পরিস্থিতি যা আছে তাতে লক্ষণ খুব ভালো না। মানে লক্ষণ বলতে আমি বলছি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনা খুব একটা দেখছি না আমি। তোমাদের এক্সপেরিমেন্ট গুলো তোমাদের দেখানো হবে ইনশাল্লাহ, এবং এক্সপেরিমেন্টের ক্যালকুলেশন, গ্রাফ, ডিসকাশন, রিপোর্ট, কুইজ যা লাগে সব করা হবে ইনশাল্লাহ। কিন্তু হয়তো ফিজিক্যালি যে এক্সপেরিমেন্ট করা সম্ভব না হতে পারে। সেই ক্ষেত্রে টিচিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা মিলে হয়তো করবেন, তোমাদেরকে হয়তো দেখানো হবে কেমনে করছে টেস্ট, এবং ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা তোমরাই করবে। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এটা আমার ধারণা। আচ্ছা, তো যাই হোক, আমরা এই টেস্টগুলি করার উদ্দেশ্য হচ্ছে টেস্টগুলি থেকে আমরা মেটেরিয়ালের স্ট্রেংথ সম্বন্ধে ধারণা পেতে পারি। ঠিক আছে, কত স্ট্রেস সেই ধারণা পেতে পারি। তারপরে যে সমস্ত স্ট্রেসের ক্যালকুলেশন করেছো SM1 এবং SM2 তে, সেগুলোর মধ্যে মাধ্যমে আমরা দেখতে পারি এর মধ্যে স্ট্রেস কত পড়ছে। এই স্ট্রেসের সঙ্গে স্ট্রেংথের তুলনা করে দেখতে পারি যে মেটেরিয়ালটা বা স্ট্রাকচারটা সেফ আছে কিনা, নিরাপদ আছে কিনা। আচ্ছা, কিন্তু নিরাপত্তা ইজ নট এভরিথিং, মানে বেঁচে থাকাই সব না। বেঁচে থাকার সঙ্গে সঙ্গে আমাদের যেমন সার্ভিসেবল হতে হয়, আমাদের কি বলে লাইফের অন্যান্য জিনিস আছে, ঠিক সেরকম ভাবে একটা স্ট্রাকচারের জন্য তাই, যে স্ট্রাকচারটা বেঁচে থাকলো সেফ থাকলো তা না, সেটাকে সার্ভিসেবল হতে হবে, আমাদের কাজে লাগতে হবে। ঠিক আছে, তুমি একটা ক্লাসরুম যদি বানাও এবং ক্লাসরুমটা যদি দেখা গেল যে তার ফ্লোর বা স্ল্যাব ভীষণ রকমের বেঁকে গেছে, তাহলে তুমি ওই ক্লাসরুমে ক্লাসই করতে পারবা। ঠিক আছে, হয়তো ভয় পাওয়া ওখানে ঢুকতে, বা ওখানে যদি চেয়ার টেবিল বসাইও দেখা যাবে যে চেয়ার টেবিলগুলো সব এক জায়গায় বেঁকে এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো কাজেই কি বলে, স্ট্রেস শুধুমাত্র একমাত্র কন্ডিশন না যার মাধ্যমে আমরা স্ট্রাকচার ডিজাইন করি। স্ট্রাকচারটাকে সার্ভিসেবল করার জন্য ডিফ্লেকশন সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ডিফ্লেকশন মানে হচ্ছে বেসিক্যালি যে তুমি এখানে বলা হচ্ছে ডিফ্লেকশন অফ বিমস। ধরো বিমের একটা ছবি যদি আঁকি টপ পেজেই, এই ধরো একটা বিম, সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে একটা লোড দিলাম, বিমটা বেঁকে যাবে কিভাবে বলতো? সেমিসার্কেল টাইপের বেঁকে যাবে। একটা ক্যান্টিলিভার চিন্তা করি, ক্যান্টিলিভার হচ্ছে এরকম ভাবে এক পাশে ফিক্স করা, আরেক পাশে ফ্রি। ধরো আমরা যেরকম কি বলে বাসা বাড়িতে সানশেড, পোর্চ, এগুলো যেগুলো এগুলো ক্যান্টিলিভার করতে পারি, বা বারান্দা যদি এরকম খোলা বারান্দা থাকে এরকম হতে পারে। তো তার মাথার উপর যদি একটা লোড দিই কি হবে, সে বেঁকে যাবে, এটা নিচে নামবে, যার ফলে বিমটা তো বেঁকে এই পর্যায়ে চলে যাবে। মেকার শেপটা অন্য কালার দিলে ভালো হতো, কালো দিই, এরকম
সে দেখে যাবে। ঠিক আছে, কি করলাম আমরা এখানে ফ্রি এন্ড যেটা সেটাকে আমরা পারমিশন দিলাম, যার খুশি রিফ্লেকশন করতে পারে। আর ফিক্সড এন্ড যেটা, ফিক্সড এর সাথে হিঞ্জ আর রোলারের পার্থক্য কি বলো তো? রোলারের সাথে হিঞ্জ সাপোর্টের পার্থক্য কি বলো? স্যার রোলার সাপোর্ট একদিকে যায় আর হচ্ছে হিঞ্জ সাপোর্ট দুই দিক থেকে সাপোর্ট দেয়। হ্যাঁ ঠিক আছে, রোলার সাপোর্টে একটা রিয়াকশন হবে আর হিঞ্জ সাপোর্টে দুইটা রিয়াকশন, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। রোলার সাপোর্টে একটা রিয়াকশন সেখানে ভার্টিক্যাল, তার মানে হরিজন্টাল এখানে কোনো রিয়াকশন নাই, কাজেই এখানে হরিজন্টাল ফোর্স পড়লে সে নড়া শুরু করবে। ধরে নিচ্ছি এখানে ফ্রিকশন নাই, ফ্রিকশন থাকলে কিছুটা বাধা হতো, বুঝি কোনো ফ্রিকশনই নেই। আচ্ছা, এই হলো দুইটা রিয়াকশন হিঞ্জ সাপোর্টে আর একটা রিয়াকশন রোলার সাপোর্টে। হোয়াট অ্যাবাউট ফিক্সড সাপোর্ট? ফিক্সড সাপোর্টে কি? ফিক্সড সাপোর্ট স্যার একটা বেন্ডিং মোমেন্ট আছে, তিনটা আছে, বেন্ডিং মোড আসবে। হরিজন্টাল রিয়াকশন থাকবে, একটা ভার্টিক্যাল রিয়াকশন থাকবে এবং একটা বেন্ডিং মোমেন্ট থাকবে। ঠিক আছে, তো ধরো একটা স্কেল যদি নাও তোমরা, পাতলা টাইপের স্কেল, স্টিলের হোক বা প্লাস্টিকের হোক, সেটা নিয়ে যদি হাতে মুঠি করে ধরো, হাতে একেবারে মুঠি করে যদি ধরো স্কেলটাকে, তাহলে এবং সেটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিমের মতো। ঠিক আছে, লাল এই বিমটা ক্যান্টিলিভার বিম, ফিক্স সাপোর্টে ধরে নিতে পারে তোমার হাতের মুঠি। মুঠি করলে তুমি স্কেলের মাথায় যদি একটা লোড বসাও, সেই লোডটা ক্যান বি এনিথিং, তোমার আঙ্গুল দিয়ে লোডটা দিতে পারো, দেখা যাবে যে বিমটা ডিফ্লেক্ট করবে এরকম ভাবে, সেই শেপটা হচ্ছে ডান পাশে ক্যান্টিলিভার। আর সিম্পলি সাপোর্টেড কিভাবে পাবো? সিম্পলি সাপোর্টেড করতে পারি কি, যে বা পারো কি যে একটা বিমই নিলা, নিয়ে এটা দুই প্রান্তে দুই আঙ্গুল দিয়ে ধরো, দুই আঙ্গুল না আসবে ঠিক, বাম দিকে এখানে যদি হিঞ্জ সাপোর্ট আছে এখানে দুই আঙ্গুল দিলা, এখানে তোমার এই বৃদ্ধাঙ্গুলি এবং এই আরেকটা আঙ্গুল, এইভাবে যদি দাও, এই বিমটা থাকে, দ্যাট ইজ হিঞ্জ সাপোর্ট। অর্থাৎ তুমি ভার্টিক্যাল রিয়াকশনটা দিচ্ছ এই থাম দিয়ে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে, আর হরিজন্টাল রিয়াকশন দিচ্ছ এই ইন্ডিকেটর আঙ্গুল দিয়ে। আচ্ছা, এর মধ্যে উপরে বিমটা রাখলাম লাল, অন্য প্রান্তটা কিভাবে আটকাবো? অন্য প্রান্তটা ধরো আরেক হাত দিয়ে যদি করি, এক আঙ্গুল দাও, এই একটা আঙ্গুল, ভাষণ দেওয়ার মতো মনে হচ্ছে না আঙ্গুল দিয়ে। তো এই যে আঙ্গুল দিয়ে ধরলাম, এটা একটা রোলার সাপোর্ট করতে পারো, এখানে একটা রিয়াকশন হবে। ঠিক আছে, তাহলে হিঞ্জ সাপোর্টের রোলার সাপোর্ট মোটামুটি হাত দিয়েই করতে পারি। আর যদি ফিক্স সাপোর্ট বলতে চাই তাহলে এরকম ভাবে করবো, আঙ্গুল দিয়ে এই হচ্ছে এই হলো তোমার বিম, এটাকে আঙ্গুল দিয়ে চেপে ধরলাম। That is fixed support মোটামুটি। ঠিক আছে,
তো সে হরাইজন্টালি নড়তে দিবে না, ভার্টিক্যালি নড়তে দিবে না, এবং ঘুরতেও দিবে না এভাবে। এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, মোটামুটি ধরতে পারো। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রক্সিমেটলি বললাম। আচ্ছা, তোমাদের এখানে কি বলে পরের পেজে কতগুলি বিমের ছবি দেওয়া আছে এবং লোড দেওয়া আছে, এক্স্যাক্টলি 12টা। তো এখানে বলা আছে ফলোইং ফিগার্স কোয়ালিটেটিভ শেপস ফর দি বিমস, কোয়ালিটেটিভ ডিফ্লেক্টেড শেপস। কোয়ালিটেটিভ মানে কি? জানো না কেউ? না স্যার। কেউ পারো না? বাহ, তোমার তো ইংলিশ 1 ইংলিশ 2 দুটা পাস করে আসছো, তাই না? জানি না। এবং 12 বছর হ্যাঁ গুণগত স্যার। গুণগত, আচ্ছা ফাইন, থ্যাংক ইউ। আজকাল অবশ্য কি বলে মোবাইলে অ্যাপস আছে, এরকম ট্রান্সলেশন করে দিতে পারে, কম্পিউটারে আছি। আমি যেটা বলতে চাচ্ছি যে ইংলিশটা দরকার। বুঝছো, তোমাদের 12 বছর ধরে বা আমাদের 12 বছর ধরে কম্পালসারি ইংলিশ শেখানো হয়, তারপর ইউনিভার্সিটিতে উঠে 2 সেমিস্টার ইংলিশ কোর্স করা হলো, কিছুই তো লাভ নেই। সত্যি কথা, আমি কিন্তু ছাত্র অবস্থা থেকে মনে করি যে আমাদের কম্পালসারি ইংলিশ উঠে দেওয়া উচিত। খামাখা খামাখা ওয়েস্ট অফ টাইম, সেখানে কেউ কিছু কম্পালসারি ইংলিশ না করে ঠিক আছে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেভাবে শিখি, ট্রেনিং কোর্সে বা ট্রেনিং সেন্টারে যেভাবে শেখা হয় কয়েক মাসের জন্য বা ইভেন 1 বছরের জন্য, ভালো করে একটা ট্রেনিং কোর্স নিলে মোটামুটি যা ইংলিশ শেখার শিখে বের হয় আমাদের ছাত্ররা ক্লাস 12-এ, হ্যাঁ, সেটার মতো ইংলিশ শিখতে পারবে। ম্যাক্সিমাম একটা কয়েক মাস থেকে 1 বছরের একটা ইংলিশ কোর্স হলে যথেষ্ট ওয়ার্কেবল নলেজ চলে আসতে পারবে ইংলিশের উপর। আমরা তো এই যে কি বলে স্বল্পমেয়াদী শিশু শিক্ষা কার্যক্রম যেখানে আছে, বাচ্চাদেরকে তোমরা কেউ পড়া নাকি আমি ঠিক জানি না, তো ওখানে তো বাচ্চাদেরকে বাংলা অ্যালফাবেট শেখানো হয়, তারপরে কি বলে কত অঙ্কে কত পর্যন্ত শেখানো ঠিক জানি না, 1 থেকে 100, তাই না? আর হচ্ছে ইংলিশ এবিসিডি অ্যালফাবেট, ওইটু পর্যন্ত শেখানো হয় ওই বাচ্চাদেরকে 3 মাসের মধ্যে। তো তাহলে একটা 6 মাস বা 1 বছরের কোর্স করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মোটামুটি ওয়ার্কিং নলেজ হয়ে যাওয়া উচিত। এই 12 বছর ধরে কম্পালসারি মাথার উপরে চাপ দিয়ে ইংলিশ যা ফলাফল হয় দেখতে পাচ্ছি বছরকে বছর, শুধু তোমাদেরকে বলছি না, আমাদের অতীত ছাত্র দেখেছি, আমার নিজের ক্লাসমেটকেও দেখেছি। ইংলিশের কি যে অবস্থা একজনের 12 বছর কম্পালসারি করার পরে কিছু হলো না, মানে লাভ জিরো বলা যায় না, কিছু হয়েছে কিছু, কিন্তু তার জন্য 12 বছর ধরে ইংলিশ কম্পালসারি করে শেখার দরকার নেই আমার কাছে মনে হয়। ট্রেনিং কোর্স 1 বছরে করলে আমার মনে হয় যথেষ্ট, যে নলেজ আমরা দিই বা পাই। কোয়ালিটেটিভ ডিফ্লেকশন হচ্ছে গুণগত ডিফ্লেক্টেড শেপ। এগুলা ডিফ্লেক্টেড করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে এটা হিঞ্জ সাপোর্ট, এখানে 2টা রিয়াকশন আছে, এখানে রোলার সাপোর্ট একটা রিয়াকশন আছে, এবং এগুলাতে দেখো আগে পেজটাই যাই, দেখো এই যে হিঞ্জ সাপোর্টের মধ্যে কিন্তু কোনো ডিফ্লেকশন হচ্ছে না, বিমটাকে যখন লোড দিব তখন তার কিন্তু ডিফ্লেকশন হবে কি অন্য কালার দিয়ে ডিফ্লেক্টেড, সবুজ দিয়ে, এই যে সবুজ ডিফ্লেক্টেড শেপ। দেখো হিঞ্জ সাপোর্টের ডিফ্লেকশন 0, এই রোলার সাপোর্টের ডিফ্লেকশন 0। আচ্ছা, তারপরে যখন ক্যান্টিলিভারের উপর লোড দেওয়া হবে সেও এরকম ভাবে ভেঙে যাবে। কাজেই বলতে হবে যে ফিক্স সাপোর্ট, এখানে ডিফ্লেকশন 0, মাথায় হয়তো একটা লোড থাকলো মানে নিশ্চয়ই আছে, তো এখানে ডিফ্লেকশন 0, এবং আরেকটা কি যে এখানে ঢালও 0। ঠিক আছে, দেখো এই হিঞ্জ সাপোর্টে একটা অ্যাঙ্গেল আছে, রোলার সাপোর্টে একটা অ্যাঙ্গেল আছে, এই ফিক্স সাপোর্টে কিন্তু কোনো অ্যাঙ্গেল থাকবে না।
ঢাল শূন্য। কাজে ফিক্সড সাপোর্ট এবং হিঞ্জ বা রোলার মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে যে ফিক্সড সাপোর্টে অ্যাঙ্গেল নাই, জিরো, স্লোপ জিরো। তো এরকম কনসেপ্ট কথাগুলি চিন্তা করে এগুলো ডিফ্লেক্টেড শেপ কোয়ালিটেটিভ আমরা আঁকতে পারি। আপাতত এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ, কোনো সংখ্যা না। ধরো এটা যদি মাঝখানে যদি আঁকি, এখানে রোলার সাপোর্ট, এখানে মোমেন্ট দিলাম, কাজে সে উঠতে যাবে। এই রোলার সাপোর্ট বললে উঠতে দেবো না, এখানে ডিফ্লেকশন শুরু হয়ে গেল। এখন স্লোপ যেহেতু নিচে নামছে নামছে নামতে 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 যাবে নামতে যাবে, এখন পরে রোলার সাপোর্ট বলছে সে উঠতে দিবে না, নামতে দিবে না, সে আটকে দিল, আচ্ছা জিরো হয়ে গেল ডিফ্লেকশন। তারপরে ফিক্সড সাপোর্ট বলছে সে ডিফ্লেকশন করতে দিবে না, স্লোপ করতে দিবে না, কাজে এখান থেকে ডিফ্লেকশন জিরো, আবার জিরোতে ফিরে আসবে এবং স্লোপ জিরোতে, এরকম টাইপের ডিফ্লেক্টেড শেপ। মাঝখানে একটা বেশি বড় হয়ে গেছে, এরকম টাইপের। ঠিক আছে, তো অনেকগুলো ছবিতে এরকম টাইপের একটা গোল্লা করে দেওয়া আছে, এটি কি বলে? ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জ। গুড। ইন্টারনাল হিঞ্জ তোমরা তাহলে SM1 এর মধ্যে দেখছো। ইন্টারনাল হিঞ্জে কি হয়? হ্যাঁ, মোমেন্ট ইন্টারনাল হিঞ্জ জিরো, মোমেন্ট জিরো। বেনি মোমেন্ট জিরো হয়। গুড। ইন্টারনাল হিঞ্জ দেখছো প্র্যাকটিক্যালি? না স্যার। না স্যার দেখি নাই। এর মধ্যে ফিগার নাম্বার 3 যেটা আছে, অঙ্ক নাম্বার 3, এটা কিন্তু একটা ব্রিজের ছবি, খুব সহজভাবে একটা ব্রিজ। এই ধরনের ব্রিজ হয়তোবা তোমরা থার্ড ইয়ারে একটা ব্রিজ ডিজাইনের কোর্স আছে C316, ওইটাতে হয়তোবা এই ধরনের ব্রিজই করবা, এটাকে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ বলা হয়। এখানে দেখো মাঝখানে দুইটা ইন্টারনাল হিঞ্জ ঢুকানো আছে। আচ্ছা, ইন্টারনাল হিঞ্জ ব্রিজের মধ্যে থাকেই বা থাকতেই পারে। প্র্যাকটিক্যাল লাইফে ইন্টারনাল হিঞ্জ আমরা প্রতিনিয়ত দেখছি বা বহন করে বেড়াচ্ছি। দেখো আমাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু অনেক ইন্টারনাল হিঞ্জ আছে। এই যে আমাদের কবজি, ঠিক আছে, কবজি একটা ইন্টারনাল হিঞ্জ। এই তো হাত, এই তো কবজি, এরপর হাতের আসলে তালু, এই যে এটা কবজি, এটা একটা ইন্টারনাল হিঞ্জ। তারপরে কবজি যখন বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, এটা হয়ে গেল কনুই বা এলবো, এটাও একটা ইন্টারনাল হিঞ্জ। তারপরে এখানে গেলাম, এখানেও কিন্তু ইন্টারনাল হিঞ্জ। আঙ্গুলে যদি আসি, আঙ্গুলের মধ্যে কিন্তু অনেক ইন্টারনাল হিঞ্জ। আঙ্গুলে দেখো 1 2 3 এরকম ভাবে কিন্তু আঙ্গুলে একটা, প্রত্যেকটা আঙ্গুলি কিন্তু এরকম 3 ভাবে দেখাতে পারি। এই প্রত্যেকটা ইন্টারনাল হিঞ্জ। তো কাজে ঠিক একইভাবে আমরা আমাদের যদি পায়ে যাই, হাঁটুতে যাই, একই রকম ইন্টারনাল হিঞ্জে ভর্তি আমাদের। আমাদের এই ইন্টারনাল হিঞ্জগুলি না থাকলে আমরা কি বলে ঠিক মতো চলাফেরাই করতে পারতাম না। যে সমস্ত কাজ, হাতের কাজ, হাতে খাওয়া বলো বা লেখা বলো বা পায়ে হাঁটা বলো, ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা করতেই পারতাম না ইন্টারনাল হিঞ্জ না থাকলে। আচ্ছা, তো এই হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, আমরা প্রতিনিয়ত বই বেড়াচ্ছি। প্র্যাকটিক্যালি সিভিল জিনিস আছে, অনেক আছে। তোমাদের এই সমস্ত ছবিগুলো দিয়েছি কোয়ালিটেটিভ ডিফ্লেক্টেড শেপ আঁকার জন্য। তোমরা লোড, বাউন্ডারি কন্ডিশন, ওইগুলো থেকে মিলে ধারণা করে শেপগুলি আঁকার চেষ্টা করবা। পরের পেজে এই সবগুলি ছবি দেওয়া আছে, আসলে শেপগুলি কেমন হবে। হ্যাঁ, তো এবার সবই যে তোমাদের এই মুহূর্তে পারতে হবে তা না, চেষ্টা করবা। পরবর্তীতে তোমরা as we go along in this course, ডিফ্লেকশন সম্বন্ধে যেহেতু ধারণা হবে, তখন এগুলি আবার চেষ্টা করে দেখো, হয়তো বেটার পারবা। এগুলা কিন্তু ইভেন্চুয়ালি এই কোর্সের রেসপেক্টিভলি ফাইনাল পরীক্ষায় বা ক্লাস টেস্টে মিডটার্ম তো হয়ে গেল, এগুলাতে কিন্তু আসে। এখানে আমাদের ডিফ্লেকশন যেই টপিকটা পড়ানো হচ্ছে, ওখানে ডেফিনেটলি অঙ্ক থাকে বা থাকবে, কিন্তু অঙ্কর সাথে সাথে এরকম প্রশ্ন থাকে যে এটার কোয়ালিটেটিভ ডিফ্লেক্টেড শেপ, গুণগত ডিফ্লেক্টেড শেপ আঁকো, জাস্ট টু সি ইউর কনসেপ্ট। ঠিক আছে, SSC এর কনসেপ্ট, তোমাদের কনসেপ্ট কেমন দেখলাম। ঠিক আছে, কাজে এগুলি তোমরা করবা, করার চেষ্টা করবা। এটা করাই আছে, দেখবা ভেরিফাই করে তোমার কেমন হচ্ছে।
আচ্ছা, আজকে যেটা মেইনলি করাতে চাচ্ছি সেটা হচ্ছে মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ। এই রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট পরবর্তী আলোচনার জন্য। আমরা যে ডিফ্লেকশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটার একদম বেসিক আলোচনা হবে এই মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ। তো মোমেন্ট কি এটা তোমরা জানো, বেন্ডিং মোমেন্ট বেসিক্যালি। তার সঙ্গে আমরা তুলনা করছি কার্ভেচারের। কার্ভেচার কি শুনছো কোনোদিন? কার্ভেচার জিনিসটা কি? স্যার কার্ভটাকেই তো কার্ভেচার। কার্ভ থাকলে কার্ভেচার। তোমরা তোমাদের এই পড়াশোনার মধ্যে এই যে গত 2 বছরে কার্ভেচার কথাটা কোনো কোর্সের মধ্যে পেয়েছিলা? ইয়েস স্যার ছিল। স্যার সার্ভিং এ ছিল স্যার। সার্ভিং এ ছিল, গুড। আমরা বেঁকা বেঁকা রাস্তা দিয়ে কাজ করেছি এবং পড়াশোনা করেছি। তোমরা ইনফ্যাক্ট কার্ভ সিটিংও করেছো, তাই না? কার্ভ সিটিংটা বেঁকা রাস্তা তৈরি করা দরকার হয়। যে যেমন ধরো তোমাদের যদি এরকম একটা সোজা রাস্তা থাকে আর ওরকম একটা সোজা রাস্তা থেকে এই সব জায়গায় গাড়ি হঠাৎ মোড় নেওয়া খুবই ডিফিকাল্ট হয়। সেজন্য অনেক ক্ষেত্রে এরকম করা হয় যে ঠিক আছে এইখান থেকে ওখানে আমরা না হয়ে বেঁকা করে দিয়ে দিই, এটা বেঁকা রাস্তা হবে, ঠিক আছে? এই ধরনের কার্ভ সিটিং তোমরা সার্ভিং থিওরিতেও করেছো এবং ফিল্ড সার্ভেতেও করেছো। কার্ভেচার মানে হচ্ছে বক্রতা। এখন বিম যেহেতু ডিফ্লেক্ট করে সেজন্য এর মধ্যে বক্রতা অবশ্যই আছে। এই যে দেখো প্রত্যেকটা বিমে যেগুলো ছবি আছে সেগুলো কিন্তু বেঁকে গেছে, প্রত্যেকটার মধ্যে বক্রতা আছে। দেখতে যাচ্ছি বক্রতার সাথে বেন্ডিং মোমেন্টের কি সম্পর্ক, ঠিক আছে? সহজ একটা সম্পর্ক বলতে পারি যে তোমরা বেন্ডিং মোমেন্টের যেমন ধরো আমরা যদি বেন্ডিং মোমেন্টের দুইটা চেহারা দেখি, এই একটা বেন্ডিং মোমেন্টের শেপ বা বক্রতার শেপ, এই একটা শেপ, দুইটা দুই কালার দিই। এই সবুজ যে ব্যাকা বিমটা বললাম, এই কার্ভেচারটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কনভেক্স বা উত্তল বক্রতা। উত্তল আর অবতল, আর কালোটাকে বলা হয় অবতল, ঠিক আছে? আচ্ছা, এই উত্তল কার্ভেচার করার জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট দিতে হয়। বেন্ডিং মোমেন্ট দিই, এখানে ধর একটা বেন্ডিং মোমেন্ট দিলাম, এখানে বেন্ডিং মোমেন্ট দিলাম। এই বেন্ডিং মোমেন্ট গুলাকে বলা হয় পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এবং দুজন মিলেই কিন্তু উত্তল কার্ভেচার তৈরি করছে। এটাকে বলা হয় পজিটিভ বেন্ডিং মোমেন্ট। আর কালোতে যেটা আছে সেখানে বেন্ডিং মোমেন্ট আঁকি। এটাকে বলা হয় নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। নেগেটিভ যে অবতল বা কনকেভ কার্ভেচার দেয়। এই ধরনের বেন্ডিং মোমেন্টের সঙ্গে তোমার পরিচিত? পজিটিভ বেন্ডিং মোমেন্ট কাকে বলে এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কাকে বলে? মানে সাইন দুটো দিয়ে স্যার আমাদের মানে বলছিল, মানে এখন মনে দেখেছিল যে সাইন গুলো কোন দিকে থাকছে স্যার, পজিটিভ আর বলো তো পজিটিভ বেন্ডিং মোমেন্ট কোনটা আর নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কোনটা? খুব সহজ একটা বলি, রিলেশন বলি। এই দেখো এই বাম দিকে যে সবুজ যেটা আছে এটাকে আমরা স্মাইলিং ফেস বলতে পারি। একটু মুছে দিই, মুছে দিই। হাসি হাসি মুখ না? হাসি হাসি মুখ যেটা, এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। আর স্যাড ফেস যদি স্যাড ফেস
দুঃখ চেহারা, এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। ঠিক আছে, তো এই কনভেক্স কনকেভ যদি না বোঝো, উত্তল অবতল যদি না বোঝো, তাহলে মনে রেখো যে হাসি হাসি সেটা হচ্ছে পজিটিভ, আর কান্না কান্না দুঃখিত সেটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। ঠিক আছে, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, পজিটিভ বেন্ডিং মোমেন্ট, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, তো এখন আমরা দেখো এই ছবির মধ্যে কিন্তু আমরা যা ডিরাইভ করতে যাচ্ছি ওইটা হয়ে গেল, বুঝছো, যে মোমেন্টের সাথে কার্ভেচারের সম্পর্ক। অর্থাৎ একে দেখে দিলাম যে এই যে পজিটিভ বেন্ডিং মোমেন্টের সঙ্গে এই যে কার্ভেচার বক্রতা তার সম্পর্ক কি, আর নেগেটিভ বেন্ডিং মোমেন্টের সঙ্গে তার কার্ভেচারের সম্পর্ক কি। তো কোয়ালিটিভলি এই জিনিসটা আসলে আমরা ম্যাথমেটিক্যালি করতে চাই। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এইটা যেটা তোমরা কোয়ালিটেটিভলি দেখলাম। আচ্ছা, এখন দেখি আমাদের এটা ডিরাইভেশনে যাওয়ার আগে আরেকটা কাজ করি। আমরা একটা বিম নিয়ে চিন্তা করবো। ঠিক আছে, যে বিমটার মধ্যে মোমেন্ট অ্যাপ্লাই করবো, দেখতে চাই মোমেন্ট অ্যাপ্লাই করলে কি হয়। ধরো একটা সহজ সরল বিম আঁকি কালো দিয়ে, এই ধরো বিমটা। এই বিমের মধ্যে একটা এলিমেন্ট নিয়ে চিন্তা করি। ধরো এই যে কালো শেড করে দিচ্ছি, এই এলিমেন্টের নাম দিচ্ছি এ বি সি ডি। এই এলিমেন্টের এ বি এবং সি ডি দুটারই লেন্থ হচ্ছে, ধরে নিচ্ছি কথার কথা, যে ডেল এস। ডেল কেন দিলাম? আমরা ধরছি এটা খুবই ছোট একটা লেন্থ, যেখানে ছোট সেখানে ডেল। ঠিক আছে, কাজে এটা লেন্থ এস, কিন্তু যেহেতু ছোট লেন্থ সেই মধ্যে আমরা ডেল এস বলছি। আচ্ছা, এই বিমটার মধ্যে আরো দুইটা লাইন আঁকতে চাই। একটা লাইন আঁকি, দেখি বোঝো কিনা, চেনো কিনা। সবুজ যেটা মাঝামাঝিতে, এই লাইনটার নাম দিচ্ছি এন এন প্রাইম। এটা কি লাইন হতে পারে বলতো? স্যার নিউট্রাল নিউট্রাল স্যার, অ্যাক্সিস বা ইন্টারমিডিয়েট লাইন। খুব ভালো বলছো, নিউট্রাল অ্যাক্সিস, মোটামুটি সেন্ট্রাল অ্যাক্সিস হতে পারে। হ্যাঁ, সেন্ট্রাল অ্যাক্সিস মোটামুটি মাঝামাঝি দিয়ে যায়, মাঝামাঝি কাছাকাছি। আচ্ছা, আরেকটা লাইন, এটাকে কি ইন্টারমিডিয়েট লাইন বলে স্যার? ইন্টারমিডিয়েট লাইনও বলতে পারো, যেহেতু মাঝামাঝি। ঠিক আছে, আমাদের যেমন ইন্টারমিডিয়েট পরীক্ষা বলে এইচএসসি কে, সেটা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা লাইন দিই লাল, এই এন এন প্রাইমের একটু নিচে দিয়ে, এটাকে আমরা নাম দিচ্ছি পি পি প্রাইম। আচ্ছা, এই হলো আমাদের সহজ সরল বিম। তারপরে আমরা দুই পাশ থেকে ধরো বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করি, পিওর বেন্ডিং। কালার ব্লু দিই, এম এম। এটা দিলে বলতো এবি কি লম্বা হবে না ছোট হবে? স্যার এবি কম্প্রেশন হয়ে যাবে, ছোট হবে স্যার। কম্প্রেশন হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সিডি সিডি টেনশন আসবে স্যার, বাড়বে স্যার, টেনশন বেড়ে যাবে। আচ্ছা, পিপি প্রাইম এটাও বাড়বে স্যার। এটাও বাড়বে, যেহেতু এটাও টেনশন হবে। এন এন নিউট্রাল প্রাইম, অ্যাক্সিস স্যার ঠিক থাকবে, এটা স্যার ঠিক থাকবে স্যার। রাইট, এক্স্যাক্টলি। নিউট্রাল অ্যাক্সিসে যা লেন্থ ছিল তাই থাকবে। ঠিক আছে, বাকিরা ছোট হবে অথবা বড় হবে।
কারণ এবির মধ্যে কম্প্রেশন আছে, কম্প্রেশনের জন্য চাপের জন্য সে ছোট হয়ে যাবে। সিডির জন্য এবং পিপির জন্য এখানে টেনশন আছে, সেজন্য তারা লম্বা হয়ে যাবে। এন প্রাইমের মধ্যে না আছে টেনশন, না আছে কম্প্রেশন, কাজে সে আগে জায়গাতেই থাকবে। এখন ধরে নিই এই বিমটা বেঁকে অন্য একটা ছবি হলো, এই ছবিটা আমি আঁকবো নাকি কম্পিউটারে আঁকা আছে ওটাই দেখাই, সেটাই ভালো হবে। আমার কাছে কম্পিউটারে আঁকা ভালো হবে। ছবি এইটাকে আচ্ছা, এই হলো দেখানোর ফলে এই হয়ে গেল বিমটা আমাদের, ঠিক আছে। এবি, এন প্রাইম, পিবি প্রাইম, সিডি, ঠিক আছে। তাই কালোগুলি হচ্ছে আমাদের এবি এন্ড সিডি, সবুজটা হচ্ছে এন প্রাইম, আর লালটা হচ্ছে পিবি প্রাইম। আচ্ছা, তোমরা বলছিলাম যে এন প্রাইম যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, বা যে সাইজের আছে সেই সাইজেরই থাকবে, পিপি প্রাইমটা বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ধরো কথা প্রসঙ্গে ধরি যে এন প্রাইম, এটা লেংথটা, ছবিটা আরেকবার আঁকি, পাশাপাশি বড় করে আঁকা আছে, বাট এটাও ব্যাকা, সোজা ছবিটা আঁকি আগে, সোজা ছবিটা আঁকি পাশ থেকে। এ বি সিডি, নিউট্রাল অ্যাক্সিস মাঝখান দিয়ে এরকম এন প্রাইম, দিয়ে আঁকি। এটা এখন দেখো, শুরুতে সবাই ছিল ডেল এস লেংথের, নাম তো দিচ্ছি ডেল এস। আচ্ছা, সবাই ছিল ডেল এস। এই বেন্ডিং মোমেন্টে এম এম দেওয়ার ফলে এন প্রাইম যা ছিল তাই থাকবে, কাজে সে ডেল এস ছিল ডেল এসই থাকবে, কিন্তু পিপি প্রাইমটা বেড়ে যাবে। ধরে নিচ্ছি পিপি প্রাইমটা ডেইলিও পরিমাণ বাড়ে, কাজে আমরা ধরে নিচ্ছি পিপি প্রাইমের লেংথটা হয়ে যাবে, পিপি প্রাইম এর লেংথটা হয়ে যাবে ডেল এস প্লাস ডেল ইউ। এন প্রাইম বা সবাই অরিজিনালি ছিল এন প্রাইম, শেষ পর্যন্ত আছে ডেল এস। আচ্ছা, তাহলে কতখানি বাড়লো পিপি প্রাইম? ডেলের পরিমাণ বাড়লো। আচ্ছা, কাজে দ্যাটস গুড। ডেল ইউ বাই ডেল এস, এটা কি বলতে পারি? ডেল ইউটা হচ্ছে কতখানি বাড়লো, আর এসটা হচ্ছে কতখানি ছিল, এটা কি বলতে পারি? স্ট্রেনের পরিমাণটা স্যার। স্ট্রেনের পরিমাণ, গুড, ভেরি গুড, এটাকে স্ট্রেন বলতে পারি, এপসাইলন এক্স। কাজেই কত স্ট্রেন হলো সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এস। আচ্ছা, আমরা যদি এই বৃত্ত, এটা একটা বৃত্ত তৈরি হয়েছে, বৃত্তর কেন্দ্র হচ্ছে ও এবং রেডিয়াস হচ্ছে আর,
একটু মুছি। আচ্ছা স্যার আরটা তো নিউট্রাল অ্যাক্সিস বরাবর তাই না স্যার পর্যন্ত? বরাবর, হ্যাঁ, এই সেন্টার থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত সেটা হচ্ছে আর। কাজেই আমরা যদি এই অ্যাঙ্গেল যেটা তৈরি করছে এই আমাদের এবিসিডি, সেই অ্যাঙ্গেলটা যদি আমরা বলি ডেল থিটা, তাহলে কি বলতে পারি এখানে শুরুতেই ডেল এস কে বলতে পারি আর ইন্টু ডেল্টা। ডেল্টা হচ্ছে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এটা, আর রেডিয়াস হচ্ছে আর। ঠিক আছে, এই হচ্ছে অরিজিনাল যেটা আমরা এটা করতে গেছিলাম, এই ইকুয়েশনটা আর ইন্টু এল থিটা ইন্টু এস বৃত্তের আর্কের সঙ্গে বা বৃত্ত চাপের সঙ্গে তার ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা। ঠিক আছে, ব্যাসার্ধ ইন্টু অ্যাঙ্গেল সেটা হচ্ছে বৃত্তচাপ। এটা তোমরা জিওমেট্রিতে দেখছো আশা করি, এবং সার্ভেইং এ তো দেখছো করি, সেটাই লিখলাম। আচ্ছা, তবে দেখো আমরা এই যে পিপি প্রাইম এই লাইনটা সেটা কিন্তু একটু নিচে দিয়ে যাচ্ছে, লাল রং দিই এই লাইনটা একটু নিচে দিয়ে যাচ্ছে। কত পরিমাণ নিচে দিয়ে? এই -y পরিমাণ নিচ দিয়ে। ঠিক আছে, যার ফলে এখানে রেডিয়াসটা কি হয়ে গেছে আর -y, আর -y এর রেডিয়াস। তাকে যদি এল থিটা দিয়ে গুণ করি তখন কি হবে? ডেল ইউর মত হ্যাঁ, স্যার পিপি লেন্থ পাবো স্যার, পিপি প্রাইমের লেন্থ পাবো। এটা ডেল এস প্লাস ডেল ইউ, এটা হয়ে যাবে। ঠিক আছে, এই ডেল ইউ পরিমাণ সে বেড়েছে এই -y থিটার জন্য। দেখো লাল থেকে যদি সবুজটা বিয়োগ করে দিই তাহলে কি হবে? বাম পাশে হবে ডেল ইউ আর ডান পাশে হবে -y ইন্টু ডেল থিটা। আচ্ছা, এখন দুই পাশকে যদি ডেল এস দিয়ে ভাগ করে দিই, দুই পাশে ডেল এস দিয়ে ভাগ করে দিলে কি হবে? ডেল ইউ বাই ডেল এস বাম পাশে থাকলো, ডান পাশে হচ্ছে -y ইন্টু ডি থিটা বাই ডিএস। এইটা দেখো ডেল এস দিয়ে কেন ভাগ করলাম আমরা? ডেল ইউ বাই ডেল এসটাকে নিয়ে আসতে যাচ্ছি আমাদের হিসাবের মধ্যে। ঠিক আছে, ডেল ইউ বাই ডেল এস আমরা লিখেছিলাম, এটা হলো স্ট্রেইন, সেটাকে আমরা আমাদের হিসাবের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি হবে? এই যে ডেল ইউ বাই ডেল এক্স এটাকে বলছি স্ট্রেইন, ডান পাশে হচ্ছে -y ইন্টু ডেল থিটা বাই ডেল এস, যেটা সেটাকে বলা হয় কার্ভেচার। এটাকে ল্যাটিন কাপ্পা এটা দিয়ে প্রকাশ করা হয়, কাপ্পা। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে স্ট্রেইন ইকুয়াল টু হচ্ছে -y ইন্টু কার্ভেচার। কি পেলাম?
প্রথমে ডেল এস লিখলাম, তারপর ডেল এস প্লাস ডেল ইউ লিখলাম, একটা থেকে একটা মাইনাস করলাম, করে দিয়ে আসলো আমাদের এই ইকুয়েশন, এই সম্পর্কটা ইউজ করে স্ট্রেন ইকুয়াল টু মাইনাস ওয়াই ইন্টু কাপ্পা বা কার্ভেচার। আচ্ছা, এটা গেল স্ট্রেন। আমরা স্ট্রেসের কথা কি জানি বলতো? বেন্ডিং স্ট্রেসের কথা কি জানি, কি সম্পর্ক? বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশন কি? স্যার বিকিউ বাই আইটি। ভিকিউ বাই আইটি বেন্ডিং স্ট্রেস, না স্যার সরি, এমসি বাই আই, এমসি বাই আই। এমসি ওভার আই, এম ওয়াই ওভার আই, ঠিক আছে? এমসি হচ্ছে ম্যাক্সিমাম করার জন্য সি করা হয়, আর জেনারেল সম্পর্ক হচ্ছে এম ওয়াই বাই আই। কাজেই স্ট্রেস যদি বলি, লাল দিয়ে লিখি, স্ট্রেস সিগমা এক্স, সেটা হচ্ছে মাইনাস এম ওয়াই বাই আই। এটা তুমি SM1 এ পড়ছো এবং SM2 তেও বেশ আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি এটা, ঠিক আছে? তোমাদের মিড টার্ম পরীক্ষাতেও ছিল স্ট্রেস বের করা। ওই যে কি বলে, একটা অঙ্ক দিছিলাম না যে স্কুল যে নদীতে পড়ে গেছে, ওটার মধ্যে কিন্তু বেন্ডিং স্ট্রেসও বের করতে বলছিলাম, অ্যাক্সিয়াল স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস। কাজে নর্মাল স্ট্রেস করতে গেলে তোমার অ্যাক্সিয়াল স্ট্রেসও লাগবে এবং বেন্ডিং স্ট্রেসও লাগবে, সেখানে এম ওয়াই ওভার আই ইউজ করতেই হচ্ছে। তোমাদের এবারে যে মিড টার্মের কোশ্চেনটা দিচ্ছিলাম, মেইনলি আসলে প্রথমটা তো বুঝছি আশা করি যে আমাদের জামিল রোজা স্যার ইয়াত্তি করার জন্য জিআরসি এটা দিয়েছি। পরবর্তী অঙ্কগুলো কি ছিল বলতো? স্যার একটা ছিল স্যার হলো ব্রিজের, পদ্মা ব্রিজ ছিল, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু ব্রিজ। হলো ব্লকের ছিল, আর দুইটা ছিল পাইলের। হ্যাঁ, হলো ব্লকেরটা ছিল, হলো ব্লক তো না, হলো ক্রস সেকশনের, ওটা ছিল যমুনা ব্রিজের বা বঙ্গবন্ধু ব্রিজের। হ্যাঁ, আর পাইলের যে দুটো ছিল ওটা ছিল পদ্মা ব্রিজের। আমি কিন্তু সবগুলোই কিন্তু আমাদের জিআরসি স্যারকে মাথা রেখে করেছি। বুঝছো স্যার? তো এই দুইটা শুধু না, আরো অসংখ্য স্ট্রাকচারের সঙ্গে জড়িত ছিলেন, ভেরি ইম্পর্টেন্ট ডিজাইনের সঙ্গে জড়িত ছিলেন। তো সবগুলি করতে গেলে তো আর একটা কোশ্চেনে হবে না, অনেক কোশ্চেন করতে হবে। যাক, জাস্ট সিম্বলিক কিছু দেওয়ার জন্য। তো ওইটা তো উপলক্ষ, মেইনলি হচ্ছে তোমাদের পরীক্ষা করা। আর শেষে যেটা অবশ্য জিআরসি এর সাথে সম্পর্ক নেই, আশা করি না। আমাদের আজকাল এই বর্ষা সিজন, তার পরবর্তীতে নদীর পাড় ভেঙে যাচ্ছে অনেক, ঠিক আছে? পাড় ভেঙে যে কিন্তু অনেকেই ভূমিহীন হয়ে যাচ্ছে। এবং পার্টিকুলারলি এইসব ঘটনা আরো বেশি করে ঘটছে ফরিদপুর, আসলে শরীয়তপুর ওই জায়গাটায় হচ্ছে, আর অনেক জায়গায় হচ্ছে, বাট ওই জায়গাটা খুব বেশি, বিকজ পদ্মা আছে তো এখানে। পদ্মা খুবই খরস্রোতা নদী, এবং এখানে পাড় ভাঙার কিন্তু ইতিহাস আরো আছে। নারিয়া নামে একটা জায়গা আছে, ওখানে অনেক লোকই কিন্তু পাড় ভেঙে বিলীন হয়ে গেছে। এটা বছর দুই আগে হয়েছিল, এরপরে আবার হচ্ছে। খুব একটা ভালো কোনো ব্যবস্থাপনা করা হয়নি, যার ফলে এগুলো আবার হচ্ছে। ডু হ্যাভ এনি আইডিয়া এই পাড় ভাঙাটা কিভাবে ঠেকানো যায়? হ্যাঁ, বাদ দিয়ে তো একটা স্যার, আর গাছপালা যদি স্যার বেশি রোপণ করে তাহলে স্যার মানে মাটির ক্ষতটা বেশি মানে রোধ হবে। গাছপালার একটা ব্যাপার আছে। আর কি স্যার আরসিসি ব্লক দিয়ে স্যার পার বাধাই করে স্যার অনেক সময় বস্তা দিয়ে পার বাধাই করে। স্যার ব্যবস্থা দিয়ে করে? হ্যাঁ, দেখো এগুলো সব হচ্ছে কিন্তু মেজার আছে, ব্লক ইত্যাদি ইত্যাদি। বাট একটা জিনিস যেটা তোমরা আশা করি হয়তো থার্ড ইয়ার করবা, যখন তোমাদের সয়েল মেকানিক্স পড়ানো হবে, আশা করি সুইটেবিলিটি একটা ব্যাপার আছে। তোমরা তো নর্মালি আমি চিন্তা করতে পারো যে ধরো ফর এক্সাম্পল বালু যদি রাখো, হ্যাঁ, তোমরা তো বালু দিয়ে কংক্রিট তো বানাইছো আশা করি। বালু যদি রেখে দাও, বালু কি এইভাবে থাকে? আমি বালুর ছবি আঁকার চেষ্টা করি। এইভাবে যদি বালু রাখি, এইভাবে বালু রাখা সম্ভব?
বালু 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 সম্ভব না স্যার, না স্যার সম্ভব না। এরকম হয়ে যাবে, তাই না? তুমি চাল রাখো, ডাল রাখো, এরকম হয়ে যাবে, ঠিক আছে, ঢাল হয়ে যাবে। তো দেখো আমাদের পার যেগুলো ভেঙে যাচ্ছে, এই ছবিগুলি একটু ভালো করে খেয়াল করো, অলমোস্ট সবগুলো পার হচ্ছে এরকম টাইপের খাড়া, ঠিক আছে। এরকম খাড়া পার টিকবে না। এই পারগুলি তাও টিকে ছিল বিকজ সয়েলটা ঠিক বালু না, বালু যদি হয় তাহলে একেবারেই টিকতো না। সয়েলের মধ্যে ক্লে বা কাদা মাটি টাইপের কিছু আছে, তাদের মধ্যে কোহেশন থাকে, যার ফলে কিছুটা টিকে থাকে। কিন্তু যখন স্রোত চলে আসে, সয়েলের অবস্থা আরো খারাপ হয়, তখন আর টিকতে পারে না। কিন্তু এরকম স্লোপ যদি না করে এইরকম ঢালু যদি করে দিই, খারাপ করে দেওয়া হয়, তাহলে টিকবে এগুলি। তো সব ঢালু করে তো মানুষ দেয় না, আসলে দেওয়া উচিত কি, আসলে এটা আমার সলিউশন না, ইমতাজ স্যার আছেন না তোমার, তো জিওলজি স্যারের স্যার একটা কাজও করেছে এর উপর। ওনাদের সাজেশন ছিল এরকম যে এর পার ভাঙে মোটামুটি অ্যাবাউট 20 ফিট ডেপথ পর্যন্ত, ঠিক আছে। এই 20 ফিট থেকে শুরু করে আমরা যদি 1:10 একটা ঢাল বানাই, কাজে তখন কি হবে, এটা যদি 20 ফিট হয়, এটা আবার 200 ফিট হবে, ঠিক আছে। কাজে নদীর পার থেকে শুরু করে 200 ফিট পর্যন্ত কোনো স্ট্রাকচার করবো না, এখানে ঢালু করা হবে, তারপর এখান থেকে স্ট্রাকচার করা হবে। এখন বলতে পারো এই 200 ফিট তো নষ্ট হবে, 200 ফিট নষ্ট হবে না, এখানে চাষবাস করা যাবে, গাছ লাগাতে হবে, গাছ অনেক হেল্প করে, ঠিক আছে। কাজেই ওনার সাজেশনটা ছিল, ওনার সঙ্গে পারলে কথা বলো, ওনার সঙ্গে তোমার ক্লাসও আছে, কথা বলো পার কিভাবে, ঢাল কিভাবে ইয়ে করতে হয়, এরকম ধরনের একটা সলিউশন আমার যতদূর মনে পড়ে। 20 ফিট থেকে 200 ফিট করে এর উপরে স্ট্রাকচার হবে, এখানে চাষবাস হবে, গাছ লাগানো হবে, চাষ হবে। এরকম যদি করা হয় তাহলে এরকম ইয়ে ভাঙবে না, পার ভাঙবে না। তো এটা ছিল ওনাদের স্টাডির ফলাফল। তো স্লোপ স্টেবিলিটি জিনিসটা আশা করি তোমরা থার্ড ইয়ারে শিখবা, সয়েলের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। বাট তোমরা এটা জিনিসটা ফিজিক্যালি বুঝতে পারো, যেটা বললাম না, চাল ঢাল রেখে দাও, বালু রেখে দাও, এরকম খারাপ স্লোপে কোনোদিন থাকবে না। হ্যাঁ, মাটির থেকে থাকে কিছুটা, বিকজ মাটির মধ্যে আঠালো কিছু আছে, কোহেশন বলে যে সেটা আছে, সেজন্য মাটি কিছুটা থাকে। বাট ওই খরস্রোতা নদীর প্রভাবে ওইটা ঠিক থাকে না, এত খারাপ স্লোপ। যাই হোক, কথা প্রসঙ্গে অনেক কথা বলে ফেললাম, কোথায় ছিলাম ওখানে ফিরে যাই একটু। আচ্ছা, কি আমরা স্ট্রেইনের ইকুয়েশন লিখছিলাম যে -y ইন্টু কার্ভেচার, আর স্ট্রেসের ইকুয়েশন লিখছিলাম সিগমা ইকুয়াল টু মাইনাস my ডিভাইড বাই i। কাজে এই ইকুয়েশনটা যেটা, সেখান থেকে আমরা যদি স্ট্রেন বের করতে চাই, এখান থেকে স্ট্রেন কেমনে বের করবো বলো তো? স্ট্রেস যদি জানি সিগমা এক্স, তার থেকে স্ট্রেন কেমনে বের করবো বলো? ভাগ করে দিলেই হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। স্ট্রেসকে যদি ই দিয়ে ভাগ করে দিই তাহলেই হয়, ঠিক আছে। সিগমা এক্স কে ই দিয়ে ভাগ করে দাও, মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াংস মডুলাস, সেটা দিয়ে ভাগ করে দিলেই হয়। আচ্ছা, দিলে কি হয়, -my/i তো আছে, কাজেই my/i আছে, তার সঙ্গে আরেকটা ই চলে আসবে নিচে। এই -my/ei এটা হয়ে গেল স্ট্রেনের ইকুয়েশন। সবুজে এটা করেছিলাম -y ইন্টু কাপ্পা কার্ভেচার। দেখো এই লাল এবং সবুজ দুটাকে আমরা যদি মিলাই, ইকুয়াল যদি করি, দেখো এই সবুজ যে স্ট্রেন, এর লাল যে স্ট্রেন, এদের যদি এক করি, দুইটা ডান পাশে কিন্তু y আছে, ঠিক আছে। কিন্তু এই সবুজটার মধ্যে কি আছে,
কাপ্পা বা কার্ভেচার। আর লালটার মধ্যে কি আছে? M/E ইনার্শিয়া। ঠিক আছে, লাল এবং সবুজ যদি সমান করি -y কাটা চলে যাবে, থাকবে এইটা। বুঝতে পারলা? এই সবুজের সঙ্গে লালটা সমান করলাম। করে দেখাতে হবে? তোমাদের চুপ থাকে আমার মনে হচ্ছে যে কি জানি মিসিং বোধহয়। -my / এটাও একটা স্ট্রিং, আর সবুজ দিয়ে যেটা লিখছি -y ইন্টু কাপ্পা, এটাও একটা স্ট্রিং। যে দুই পাশে যদি সমান করি, এই y মাইনাস কাটা গেল, থাকলো কি my/ei, আর ওদিকে কাপ্পা, কাজে কাপ্পা ইকুয়াল টু my/ei, এই একটা সম্পর্ক আছে। বুঝতে পারলা? এটাই হচ্ছে মোমেন্ট অফ রিলেশন। এমটা হচ্ছে মোমেন্ট আর কাপ্পাটা হচ্ছে কার্ভেচার। এই মোমেন্টের সাথে কার্ভেচারের সম্পর্ক খুবই সহজ। বেন্ডিং মোমেন্ট যদি পাও তাকে ইআই দিয়ে ভাগ করে দাও, সেটাই হয়ে যাবে কার্ভেচার। বুঝতে পারছো? ইআই পাবো কোথায়? ইআই কোথায় পাবো বলো? আইসোসেল মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা স্যার বলতে পারবো। আইডো মোমেন্ট অফ ইনার্শিয়া ক্রস সেকশন দিয়ে পাওয়া যাবে। আর ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা মেটেরিয়াল প্রপার্টি। ঠিক আছে, আবার মেটেরিয়াল যদি টেস্ট করা হয় সেখান থেকেই পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড যে সমস্ত মেটেরিয়াল আছে মডুলাস অফ ইলাস্টিসিটি স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। হ্যাঁ, স্টিল বলো, কংক্রিট বলো, টিম্বার বলো, রাবার বলো, এগুলো বিভিন্ন রকমের ভ্যারিয়েশন এর জন্য এদের মডুলাস অফ ইলাস্টিসিটি পাওয়া যায়। ঠিক আছে, এটার জন্য ল্যাবরেটরি টেস্ট করতে হবে। যাই হোক, ইআই পাওয়াটা খুব জটিল কিছু না। ইআই যদি পেয়ে যাই আমরা এই কার্ভেচারটা পেয়ে যাব মোমেন্ট থেকে। ঠিক আছে, আচ্ছা, তো পাইলাম তো খুব ভালো কথা। এখন এটা দিয়ে আমাদের লাভটা কি একটু দেখি। এইটাই নিচে ডিরাইভ করা হয়েছে, এই যে কথাগুলো বললাম, লিখলাম যেগুলা, এর নিচে লেখাগুলি ওইটাই। আচ্ছা, মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ হলো এটা দিয়ে এখন করবোটা কি? দেখো, জিওমেট্রিতে কতখানি কি পড়ছে আমি ঠিক জানি না। অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে কার্ভেচারের হচ্ছে এই ডেফিনিশন। কার্ভেচার হচ্ছে d স্কয়ার v বাই 1 প্লাস dv বাই dx হোল স্কয়ার টু। দেখছো কোনদিন এই রিলেশন? হ্যাঁ, আচ্ছা, যদি না দেখে থাকো তাহলে কার্ভেচার তো ds বাই dt এটা বললাম, ds বাই ds, সরি d থিটা বাই ds এটা বললাম। ঠিক আছে, এটা দ্বিতীয় কার্ভেচার পেলাম। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি কি d থিটা বাই dx লিখতে পারি। কারণ কি, আমাদের বিম যেটা থাকে সেটা যেরকম লম্বা হচ্ছে, এটাকে আমরা সোজা অবস্থায় আমরা বলতে পারি dx। ঠিক আছে, আর ডিফ্লেক্টেড হলে এই লেন্থটাকে আমরা বলতে পারি ds, ব্যাকার লেন্থটাকে আমরা বলতে পারি ds। এখন দেখো, এই বিমের ডিফ্লেকশন নরমালি এত কম হয় যে ds এবং ds প্রায় একই জিনিস। সেজন্য d থিটা বাই ds কে আমরা d থিটা বাই dx ও বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি। সেই জন্য আমরা লিখতে পারি কার্ভেচার অ্যাপ্রক্সিমেটলি d থিটা বাই dx।
আবার থিটা হচ্ছে স্লোপ। স্লোপ তো কি জানো, স্লোপ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নাকি? কাজে যখন আমরা ডিফ্লেকশন নিয়ে ডিল করছি তখন এটা ডিও বাই ডিএক্স তো না, এটাকে বলতে পারি আমরা ডিভি বাই ডিএক্স। ভি কে বলা হয় ডিফ্লেকশন। এর স্লোপ হচ্ছে থিটা ডিভি বাই ডিএক্স, আর কার্ভেচার হচ্ছে থিটা ডিএক্স। কাজেই আমরা কার্ভেচারকে কি লিখতে পারি? অ্যাপ্রক্সিমেটলি ডিডিএক্স অফ থিটা, থিটার বদলে আমরা ডিভি বাই ডিএক্স লিখতে পারি। সেখান থেকে এটা অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, এই কার্ভেচারকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার এটা লিখতে পারি। দেখো আমরা উদ্দেশ্য কি, ইভেনচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে বেন্ডিং মোমেন্টে যাওয়া, সরি ডিফ্লেকশনে যাওয়া। বেন্ডিং মোমেন্টে জানি, ডিফ্লেকশনে যাওয়া। হ্যাঁ, আমরা যে মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ পেলাম ভালো কথা, সুখবর, বেন্ডিং মুভমেন্ট এবং কার্ভেচারের সম্পর্ক পেলাম, কিন্তু আমরা ডিফ্লেকশনে নিয়ে আসতে চাচ্ছি। সেজন্যই কার্ভেচার থেকে আমরা দেখো এই ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার নিয়ে আসলাম, যে অর্থাৎ আমরা যদি কার্ভেচার পাই সেখান থেকে আমরা ডিফ্লেকশন পেতে পারি। হ্যাঁ, আচ্ছা, কার্ভেচার যদি এটা হয় তাহলে বেন্ডিং মোমেন্ট কি লিখতে পারি? বেন্ডিং মোমেন্ট হচ্ছে আই ইন্টু কার্ভেচার। মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপ কিন্তু তাই, কার্ভেচারের বদলে আমরা লিখলাম ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার। বেন্ডিং মোমেন্ট পেয়ে গেলাম ইআই ইন্টু ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার। তাহলে কি করতে পারি, যদি আমরা বেন্ডিং মোমেন্ট পেয়ে তাহলে এখান থেকে ডিফ্লেকশন কেমন পাবো বলো? হ্যাঁ, কি করতে পারি? ধর বেন্ডিং মোমেন্ট যদি পেয়ে যাই সেখান থেকে ডিফ্লেকশন কেমনে পাবো এই ইকুয়েশনটা ইউজ করে? পারবা না? দেখো তোমাদের কি জানি, তোমরা কি ম্যাথ করছো, ক্যালকুলাস করছো, আমি ঠিক জানি না। এগুলা লেখা শুরু করলেই কিন্তু দেখি তোমাদের একদম হারাই ফেলি, কোন দুনিয়ায় চলে গেছো মনে হয়। মানে আমি জানি না আমাদের এইচএসসি লেভেলে কি ক্যালকুলাস বাদ দিয়ে নকল সাপ্লাই দিয়ে করা হয় কিনা আমি ঠিক জানি। আমাদের সবই সম্ভব। তোমাদের যা রিয়াকশন দেখি না ম্যাথের বিভিন্ন জায়গায় তো সমস্যা, ওই ক্যালকুলাসের ভয়ানক সমস্যা। এই যখনই ডিডিএক্স চলে আসে মনে হয় তোমরা একেবারে নকআউট। এটা বলতে পারতেছো না যে আমরা যে বেন্ডিং মোমেন্ট পাই এখান থেকে ভি কেমনে পাবো ডিফ্লেকশন? ইন্টিগ্রেশন নামে কোনো কিছু শুনছো জীবনের নাম? ইন্টিগ্রেশন? ইয়েস স্যার। ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের উল্টা, এটা জানো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এটাকে যদি একবার ইন্টিগ্রেশন করা হয় মোমেন্টটাকে, ডান পাশে কি হয়ে যাবে? ইআই ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার না হয় এটা কি হয়ে যাবে? ডিভি ডিএক্স হয়ে যাবে ইআই ইন্টু
স্যার আবার যদি ইন্টিগ্রেশন করা হয় তখন কি হবে ডিভিডিএক্স কাজে সহজ কথা হচ্ছে যে ডি স্কয়ার ভিডিএক্স করে দুই ইন্টিগ্রেশন করলেই হয়। এটা তোমাদের কোনো রিয়াকশন নাই, আমি অবাক হই সত্যি। মানে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে যে একটা সম্পর্ক আছে কি জানি আমি জানি না সত্যি কথা, মানে এতখানি ক্লুলেস কি করে হতে পারবে। মানে আমি জানি না তোমাদের দোষ না তোমাদের টিচারদের দোষ, কার দোষ দিব আমি ঠিক জানি না। তোমাদেরই বললাম না, কারা জানি বললাম তোমাদের এই সেকশন জিজ্ঞেস করলাম যে সবচেয়ে খারাপ কোন পরীক্ষাটা হচ্ছে, একটা বললো। সবচেয়ে ভালো কোনটা হচ্ছে বললো ম্যাথ 4। হ্যাঁ, ম্যাথ 4 এর মধ্যে তো অনেক রকমের এরকম ডিডিএক্স থাকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তো ওইটা কেমনে ভালো হয় তোমাদের আমি ঠিক জানি না, যদি তোমরা এইটার থেকে বলতে না পারো যে ডিফ্লেকশন কেমনে পাবো। আচ্ছা যাই হোক, হয় মানে অথবা তোমাদের ভিতরের মেকানিজমটা আমি বুঝি না, যে কিভাবে তোমরা কোনটা পারো না, আমি অত বুঝি না। বেন্ডিং মোমেন্ট জানলে এখান থেকে ডিফ্লেকশন বের করা যায়, এখানে দুবার ইন্টিগ্রেশন করে। কিন্তু আমাদের ইয়ে হচ্ছে যে প্রবলেম হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট বের করাটা অত সহজ না, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট বের করাটা একেবারে অটোমেটিক না, বেন্ডিং মোমেন্ট বের করতে হলেও কিছু ক্যালকুলেশন করতে হয়। আর কিছু কিছু স্ট্রাকচার আছে যেটা বেন্ডিং মোমেন্ট একেবারে বের করা ভেরি ডিফিকাল্ট, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হলে ভেরি ডিফিকাল্ট। সেটা বেন্ডিং মোমেন্ট কেমনে পাবো? এই বেন্ডিং মোমেন্ট দিয়ে আমাদের পোষাবে না, দেখি আরেকবার ইন্টিগ্রেশন করি বা আরেকবার ডিফারেন্সিয়েট করি। বেন্ডিং মোমেন্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dm/dx dm/dx হচ্ছে শিয়ার ফোর্স, এটা কি জানো? পরেরটা কি হবে? ডান পাশটা ডিফারেন্সিয়েট করছি, আবার দুবার ডিফারেন্সিয়েট করা আছে অলরেডি। d/dx কে d কিউব v dx কিউব, dm/dx যে শিয়ার ফোর্স, এটা কি শুনছো কোনোদিন? তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো করছো, তাই না? यस স্যার কেমনে করছো? কেমনে? ইন্টিগ্রেশনের সব ফর্মুলাগুলো দিয়ে সব ম্যাথগুলো করতে হবে। ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে ম্যাথগুলি করছো, হ্যাঁ, কিন্তু সেটাই উল্টাটা যদি বলা হতো যে বেন্ডিং মোমেন্ট থেকে শিয়ার ফোর্স করো, তাহলে কি করতাম? ডিফারেন্সিয়েট করতাম। তাহলে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই dm/dx হচ্ছে শিয়ার ফোর্স, এই বেন্ডিং মোমেন্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে শিয়ার ফোর্স। বা যদি ডায়াগ্রাম যদি বলো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ করলেই শিয়ার ফোর্স ডায়াগ্রাম পাওয়া যাবে। তাই দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিফ্লেকশন বের করা, স্মল ভি। শিয়ার ফোর্স জানলে পাওয়া যাবে এটা, কিন্তু শিয়ার ফোর্স বের করাটা অত সহজ না। আবার আরেক ধাপ করি, এবার দেখি নীল দিয়ে করি। dv/dx, dv/dx-টা কি? অর্থাৎ শিয়ার ফোর্সে ডিফারেন্সিয়েট করলে w, ওই পাশটায় হয়ে যাবে ei d4 v/dx4। শিয়ার ফোর্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে w, বেন্ডিং মোমেন্টকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে শিয়ার ফোর্স। এইভাবে আসছে। তোমরা এগুলো তো সিঙ্গুলারিটি ফাংশনও করে আসছো এসএম1, আমি তো দেখছি তোমাদের কোয়েশ্চেন, তাই না? তারপর নর্মালি শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট তো করছো, এগুলোই এই জিনিসগুলি লিখতেছি। মানে আমি নতুন কিছু লিখছি না, এক্স্যাক্টলি যা তোমরা এসএম1 করে আসছো ওইটাই লিখছি। যাই হোক, ফলাফল হলো কি, আমরা এটা যেটা চাচ্ছিলাম, দেখো এক পাশে হচ্ছে ডাব্লিউ যেটা হচ্ছে লোড, আর ডান পাশে হচ্ছে ei d4 v dx4।
D4 V DX4 এটাতে আমাদের খুশি হওয়ার কারণ আছে। খুশি হওয়ার কারণ হচ্ছে এই যে ডাব্লিউ যেটা আসছে, ডাব্লিউটা খুব সহজ জিনিস। বিমের উপর কি লোড আছে এটা আমরা জানতে পারি। ওটা যদি না জানি তাহলে তো কিছুই করা যাবে না। কাজেই লোড ইটসেলফ খুব সহজ একটা জিনিস। লোড যেটা দিলাম ওইটাই ডাব্লিউ। ওইটা যদি জানি সেখান থেকে আমরা ডিফ্লেকশন পেয়ে যাব। কেমনে পেয়ে যাবো বলতো? ডাব্লিউ থেকে ভি তে আসতে গেলে কি করতে হবে? কয়বার ইন্টিগ্রেশন করতে হবে? চারবার। স্যার চারবার করতে হবে। কথা জড়াই যাচ্ছে। 4 বার ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ এই ইকুয়েশন বলছে যে ভি কে 4 বার ডিফারেন্সিয়েট করলে ডাব্লিউ পাওয়া যাবে। কাজেই ডাব্লিউ কে 4 বার ইন্টিগ্রেশন করলে ভি পাওয়া যাবে। ঠিক আছে? কাজেই অবশেষে এটা সহজ। হ্যাঁ, সহজ মানে আমরা একটা উপায় বের করলাম যে আমাদের লোড থেকে কিভাবে ডিফ্লেকশন পাওয়া যাবে। লোডটা জাস্ট লিখলে হবে, এটাকে 4 বার ডিফারেন্সিয়েট 4 বার ইন্টিগ্রেশন করতে হবে, পাওয়া যাবে। কিন্তু 4 বার ইন্টিগ্রেশনের সঙ্গে সঙ্গে একটা ঝামেলা রয়ে যায়। কি ঝামেলা বলতো? ইন্টিগ্রেশনের সঙ্গে সঙ্গে এটা লেজ রয়ে যায়, কনস্ট্যান্ট চলে আসে। গুড। কাজে আরবিট্রারি কনস্ট্যান্ট চলে আসে। তুমি একবার ইন্টিগ্রেশন করলে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট চলে আসে, 4 বার করলে 4টা আরবিট্রারি কনস্ট্যান্ট চলে আসবে। ঠিক আছে? এখন এই কনস্ট্যান্ট গুলো বের করবো কেমনে? বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে। বাউন্ডারি কন্ডিশন, ভেরি গুড। তোমরা তো এটা বেশ ভালো শিখছো। ভেরি গুড। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে এই বাউন্ডারি আরবিট্রারি কনস্ট্যান্ট গুলি পাওয়া যাবে। তো আমাদের একটা অঙ্ক করা আছে, অঙ্কটা একটু দেখাই তোমাদের। করতে চাচ্ছি এই কারণে যে এটা তোমাদের অঙ্কটা করা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সপ্তাহে যেহেতু লাস্ট ক্লাস, আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ নেক্সট রোববার, তার আগে তো হচ্ছে না। যদি মেকআপ ক্লাস করো ক্লাসের জন্য সেটা অন্য কথা, কিন্তু এই পড়াশোনা বাবদ আমাদের নেক্সট ক্লাস হবে রোববার। সো ইউ হ্যাভ টাইম ইনশাল্লাহ। কাজে এই অঙ্কটা আমি করতে চাচ্ছি বা আমি দেখাতে চাচ্ছি। যে অঙ্কের নিচে করা আছে, যা তখন বললাম সেটাকে আছে। অঙ্ক হচ্ছে এটা, বলছে না কি যাক, ঠিক আছে। আশা করি একটু নোংরা হলেও মুশকিল হয়ে গেল। আচ্ছা, তো আছে ক্যালকুলেট টিপ ডিফ্লেকশন অফ দ্য ক্যান্টিলিভার বিম শোন বিলো। টিপ মানে হচ্ছে মাথা। মাথার ডিফ্লেকশনটা বের করতে হবে। একটা ক্যান্টিলিভার বিম আছে যার লেন্থ হচ্ছে এল, তার উপর লোড দেওয়া আছে ডাব্লিউ নট পার ইউনিট লেন্থ, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা লোড দেওয়া আছে। যেমন ধরো চিন্তা করতে পারো যে কি বলে একটা সানশেড বা একটা গাড়ি রাখার পোর্চ, এটা এরকম ক্যান্টিলিভার, এবং যার উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা নিজস্ব ওজন হতে পারে। ঠিক আছে? অথবা এর উপর হয়তোবা অনেক মানুষ জানাচ্ছে বা অনেক কিছু রাখা হচ্ছে, স্টোর কিছু করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে। বা মনে করতে পারো যে পোর্চের উপর হয়তোবা ফুলের টব রাখা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। বা আরো অন্য কিছু লোড আছে। বা ধরো কি বলে পোর্চের উপর বৃষ্টির পানি পড়ছে, ঠিক আছে, এবং ওখানে কোনো পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই, বা ফুটা যেটা আছে ওইটা হয়তো বা জং ধরে বন্ধ হয়ে গেছে, এবার পানি জমে গেল পোর্চের উপর। ঠিক আছে? তখন এটার উপর যে লোডটা হবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে? নিজের ওজন থেকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এরকম একটা লোড যদি হয়, বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য টিপ ডিফ্লেকশন, অর্থাৎ এই ক্যান্টিলিভারের মাথার ডিফ্লেকশনটা কত হবে এটা জানতে চাচ্ছি। আচ্ছা, তো পরের যে ছবিটা আছে এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যান্টিলিভার বিমের। এটা তোমাদের পারার কথা। ঠিক আছে? ক্যান্টিলিভার বিম মোটামুটি সহজ একটা বিম।
এটার উপর ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড থেকে কেমন ইয়ে হয় ডিফ্লেকশন, এটা পারার কথা। দেখো তোমাদের এই কোর্সের শুরুতে বোধহয় আমি বলছিলাম কিনা যে তোমাদের বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম খুব ভালোভাবে কুইকলি আঁকতে হবে, ঠিক আছে? কারেক্টলি অ্যান্ড কুইকলি আঁকতে হবে, বিকজ তোমাদের এটা কাজে লাগবে। তোমাদের হয়তো বা স্ট্রেসের যে অঙ্কগুলি ছিল সেটাতে এটা কিছুটা কাজে লাগতে হবে, কিন্তু এই যে ডিফ্লেকশনের যে চ্যাপ্টার, এই মেথড যেটা শিখাচ্ছি এবং পরবর্তী যে মেথডগুলো শেখানো হবে তোমাদের ডিফ্লেকশনে, ওগুলাতে তোমাদের এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কুইকলি এবং অ্যাকুরেটলি আঁকা উইল বি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি যে অঙ্কগুলো শুরুই হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিয়ে। এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ঠিকমতো না আঁকতে পারো এবং কুইকলি না আঁকতে পারো, তাহলে দেখা যাবে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে আঁকতেই অঙ্কের টাইম শেষ, বুঝছো? তো যদি 15 মিনিট টাইম দিই, ফাইনাল পরীক্ষা অবশ্য এক একটা অঙ্কের জন্য 18 মিনিট টাইম হয়। 18 মিনিট টাইম যদি দিই, তাহলে দেখা যাবে যে 18 মিনিটের মধ্যে 15 মিনিট চলে গেছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে, 3 মিনিট আছে। তো আমি কি করবো অঙ্ক, বুঝতে পারছো? কাজেই কুইকলি এবং অ্যাকুরেটলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারাটা একটা খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন, বুঝতে পারছো? যাই হোক, আমরা এই অঙ্ক যেটা করছি সেটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম লাগবে না। এখানে কি রাখবে আমাদের? আমরা যে ইকুয়েশনটা বের করলাম যে লোড ইকুয়াল টু ডিআই ইন্টু d4v বাই dx4, এই যে ইকুয়েশন উপরে আছে যেটা, সেটা লিখেছি ei d4v dx4 ইকুয়াল টু w। এখানে ei d4v dx4 ইকুয়াল টু মাইনাস w নট লিখছি কেন বলো তো? নিচে কাজ করতেছে, নিচে কাজ করছে এবং এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। দেখো উপরে যে ডাব্লিউটা লিখেছি এটা কিন্তু ক্যান বি এনিথিং, ঠিক আছে? এখানে স্পেসিফিকলি এই অঙ্কের জন্য আমরা লিখলাম মাইনাস ডাব্লিউ নট, অর্থাৎ এই লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আচ্ছা, ওকে, বলো এরপরে আমাকে মুখে মুখে বলো, আমি লাইনগুলো একটা একটা করে দেখাবো। নেক্সট স্টেপটা যখন হবে ei d কিউব v বাই dx কিউব, হ্যাঁ, ইকুয়াল ডাশে কি হবে? স্যার yes, w not x plus c1। গুড, w নট x প্লাস c1, থ্যাংক ইউ। এটাকে আমরা শিয়ার ফোর্স হিসেবে লিখছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপরে নেক্সট স্টেপ বেন্ডিং মোমেন্ট যখন আসবে তখন কি হবে? নেক্সট আরেকটা ইন্টিগ্রেশন করছি আমরা। তখন স্যার ডান পাশে কি হবে? w not x square by 2 x স্কয়ার বাই 2 প্লাস c1x plus c2। গুড, মাইনাস w নট x স্কয়ার বাই 2 প্লাস c1x প্লাস c2। নেক্সট স্টেপ যখন আরেকটা ইন্টিগ্রেশন করবো, আরেকটা ইন্টিগ্রেশন যদি করি বেন্ডিং মোমেন্টে, দেখো বেন্ডিং মোমেন্টে আমরা লিখেছিলাম কি বলে এটা এটা ইন্টিগ্রেশন করি, এটা হবে ei, বেন্ডিং মোমেন্টে ইন্টিগ্রেশন করলে হবে ei dv বাই dx, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট এখানে দেখো ইকুয়েশন 7 যেটা আছে ওটাকে ইন্টিগ্রেশন করছি, ei ঠিকই আছে, ইন্টিগ্রেশন করলে d স্কয়ার v dx স্কয়ারের জায়গায় হয়ে গেল dv বাই dx। ডান পাশে কি হবে? আবার ইন্টিগ্রেশন বলো, বলো বলো বলো। w not x cube by 6 ছয় c1 x square by 2 plus c2x plus c3। থ্যাংক ইউ, এই তো। আচ্ছা, এখানে অবশ্য কিছু অঙ্ক আগে আছে, দেখছো কি করলাম? আচ্ছা, তোমরা যেটা বলছো ওইটাই ঠিক আছে, আমি কয়েক ধাপ আগে করে বলছি যে ei ইন্টু ডিভি বাই ডিএক্স মানে ei ইন্টু ভি প্রাইম বলতে পারো বা ডিভি বাই ডিএক্স, ঠিকই আছে। তুমি যেটা বলছো এটা একদম ঠিক, মাইনাস ডাব্লিউ এক্স কিউব বাই 6 প্লাস c1 x স্কয়ার বাই 2 প্লাস c2 x প্লাস c3, এটা হলো ei
dv/dx। তো তুমি যা বলছিলে ওইটাই লিখি, আমি একটু বেশি বলতে ফাস্ট আগাইছি। মাইনাস x³/6 plus c1x²/2 plus C2x plus C3 গেল এটা। নেক্সট স্টেপ হবে আমাদের EI * V, যেটা আমরা বের করতে যাচ্ছি ডিফ্লেকশন। হ্যাঁ, আরেকটা ইন্ডিকেশন করবো। EI * V কি হবে বলো তো? W(x⁴) আর W0 divided by 24 good x²/4 divided by 24 C1x³ divided by 6 c1x³/6 so C2x²/2 c2x²/2 plus C3x plus C4. right, thank you, very good. c2x²/2 plus c3x plus c4 very good. দেখো আমাদের চারটা কনস্ট্যান্ট চলে আসলো, c1 c2 c3 c4। এগুলো বের করতে হবে কেমনে? বাউন্ডারি কন্ডিশন তোমরা বলেছিলে। বাউন্ডারি কন্ডিশন কি আছে আমাদের এখানে বলো? স্যার যখন স্যার মানে x ডিসটেন্সে স্যার যখন তো শেয়ার করছি মানে x এর শেয়ার 0 আর স্যার মোমেন্ট 0। ভেরি গুড। আমাদের x = 0 যখন, অর্থাৎ এই মাথার টিপে, হ্যাঁ এটা ফ্রি এন্ড, এখানে শেয়ার ফোর্সও 0, বেন্ডিং মোমেন্টও 0। ঠিক আছে, তাই দেখো এখানে যদি শেয়ার ফোর্স 0 বসাই, ইকুয়েশনে শেয়ার ফোর্স 0 বসাই তো v0 = 0। ঠিক আছে, এখানে v0 = 0 যদি বসাই দেই তাহলে x ও 0, তাহলে কি হয়ে যাবে এখানে c1 = 0। 0 আচ্ছা, এই পয়েন্টে যদি বেন্ডিং মোমেন্টে 0 বসাই, এখানে 0 হয়ে গেল, x0 x0 c2 0, তাই না? জি স্যার। এই বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স এই মাথায় 0 হওয়ার জন্য আমরা পেয়ে গেলাম c1 0 c2 0, বাকি থাকলো c3 আর c4। সেটা কি করতে হবে? স্যার লাস্ট মধ্যে স্যার আমি এটা ফিক্স মোমেন্টের মানটা জানি স্যার। এখানে মোমেন্টের মানটা জানি, ট্রু, এটা মোমেন্ট করে করা যায়, কিন্তু c3 c4 পাওয়া যাবে না। বুঝছো? c3 তুমি এখানে যে মোমেন্ট বসাও, মোমেন্টের মধ্যে c1 আর c2 আছে, c1 ও জানি 0 c2 ও 0, এই মোমেন্টে কিন্তু কিছু করা যাবে না। এখানে আমাদের স্লোপ আর ডিফ্লেকশনের নলেজে আসতে হবে। বুঝছো? এখানে ডিফ্লেকশনও 0, স্লোপটাও 0। কাজেই এই যে x যখন l, ফিক্স পয়েন্ট, হ্যাঁ ফিক্স পয়েন্টে স্লোপটা 0, অর্থাৎ dv/dx সেটা 0 যখন x = l, আর ডিফ্লেকশনটা 0 যখন x = l। বুঝতে পারছো? লেখাটা ঘিচিমিচি, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে x যখন l, তখন এখানে স্লোপ 0 এবং ডিফ্লেকশন 0, অর্থাৎ ডিফ্লেক্টেড হবে এরকম টাইপের, এইভাবে ডিফ্লেকশন হবে। এখানে ডিফ্লেকশনও 0, স্লোপটাও 0। সেটা বসাতে যদি পারি তাহলে আমরা c3 এবং c4 দুটো ভ্যালু পেয়ে যাব। বুঝতে পারছো? এটা মুছে দেই। এই সবগুলি লেখা আছে নিচে, যা এতক্ষণ বকবক করলাম সব নিচে লেখা আছে। তো আই উইল এক্সপেক্ট যে তোমরা এই অঙ্কটা নিজে করবা, এটার সাথে মিলাবা। ঠিক আছে, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ইত্যাদি করে করে দেখো এটা আসছে। দেখো স্লোপ 0, ডিফ্লেকশন 0, এল পয়েন্টে করেছি। করে আমাদের c3 এবং c4 এর দুটো ভ্যালু। ঠিক আছে, এটা তোমরা করবা। ওকে, তাহলে আজকের মতো শেষ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট রোববার। এর মধ্যে তোমরা যদি মেকআপ ক্লাস আমরা যদি করি কোনোভাবে, মেকআপ মানে যে তোমাদের রিভিউ অফ মিড টার্ম এক্সাম, আমি তোমাদের এইটার সলিউশনও পাঠিয়ে দেবো, মিড টার্মের সলিউশন আমার করা।
যদি তোমরা রিভিউ ক্লাস করতে চাও ফাইন, আদারওয়াইজ সি ইউ অন সানডে ইনশাআল্লাহ। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।